মিল্ক সোপ বার। এর মিল্ক লোশন প্রতিবার গোসলের পর আমার ত্বক রাখে নরম ও মসৃণ। মেরিল মিল্ক সোপ বার। প্রিয় দর্শক, দূরে কাছে দেশে বিদেশে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের সঙ্গে কানেক্টেড আছেন, অর্থাৎ প্রথম আলোর ফেসবুক পেজে চোখ রেখেছেন, সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। আপনাদের সবাইকে ওয়েলকাম করছি মেরিল মিল্ক সোপ বার নিবেদিত ক্যাফে লাইভে। সাথে আছি আমি রুহানি সালসাবির লাবণ্য। ক্যাফে লাইভে আজকে যাকে আমন্ত্রণ জানিয়েছি তিনি ক্যামেরার পেছনের মানুষ, তিনি একজন চিত্রনাট্যকার, তিনি একজন নির্মাতা। তবে তার একটি ইউনিক ক্যারেক্টারিস্টিক্স আছে, আর সেই বিষয়টি হলো সবাই যখন ঢাকামুখী ব্যস্ত রাজধানী কেন্দ্রিক, সেই সময়ে দাঁড়িয়ে এই মানুষটি নির্মাণ করে ফেলেছেন প্রায় অর্ধশত নাটক, কিন্তু একেবারে বরিশালকে কেন্দ্র করে বা বরিশালেই তিনি নির্মাণ করেছেন। তিনি এবছরই অর্থাৎ মেরিল প্রথম আলো পুরস্কার 2024-এর আসরে সেরা চিত্রনাট্যকার হিসেবে সমালোচক ক্যাটাগরিতে পুরস্কারও জিতে নিয়েছেন। আমাদের সঙ্গে আছেন সুব্রত সঞ্জীব। ওয়েলকাম টু ক্যাফে লাইভ। কেমন আছেন? আমি খুব ভালো আছি, ঈশ্বরকে ধন্যবাদ। প্রথমে কংগ্রাচুলেশনস, যেটা বলছিলাম যে সমালোচক ক্যাটাগরিতে মেরিল প্রথম আলো পুরস্কার আপনি জিতে নিয়েছেন সেরা চিত্রনাট্যকার হিসেবে। রোদ বৃষ্টির গল্প, সেটা শুধুমাত্র একটি প্রজেক্ট নয়, অবশ্যই সেটা আপনার কাছে ইমোশন, খুবই আদরের। তো সেই গল্পে যাবার আগে আজকে আমি জানি যে আপনি যে পোশাকটি পরে এসেছেন সেটা আপনার কাছে খুব ইমোশন এবং আদরের। সেই গল্পটা শুনে আমি সেই প্রজেক্টের গল্পে যাব। ইমোশন তো একটু বেশি, কারণ আমার এই গেঞ্জিটা আমাকে আমার ছেলে দিয়েছে। উনি ক্লাস 7-এ পড়ে, কিন্তু তার আবৃত্তি, তার অভিনয়ের মাধ্যমে কিছু টাকা পেয়ে সেই টাকা থেকে প্রথম আমাকে একটা গিফট করেছেন গেঞ্জি, এবং সেটা পরেই আজকে এখানে আসলাম। সুতরাং অনুভূতিটা অসাধারণ অসাধারণ। তার মানে খুব সুন্দর সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন আপনি। যেটা বলছিলাম যে রোদ বৃষ্টির গল্প, সেই গল্পটা শুনবো। খায়রুল বাশার, সাদিয়া আয়মান অভিনীত, যেটা পুরস্কার জিতে নিয়েছে। আপনি জিতেছেন, আমরা খায়রুল বাশারকেও পুরস্কার নিতে দেখেছি এবং মঞ্চে দেখেছি যে সে আলাদা করে আপনার নামটি বলেছে, টিমকে ধন্যবাদ দিয়েছে এবং আপনার নামটি বলেছে। সো আপনাদের একটু রসায়নটা শুনি, বরিশালের শুটিংয়ের কথা, সব কিছু মিলিয়ে কেমন ছিল রোদ বৃষ্টির গল্প? না, এটা তো একটা হিস্টোরি, কারণ এই গল্পটা আমরা প্রায় লিখেছি, তাও 2 বছর বসে লিখেছি। আচ্ছা। তারপরে হচ্ছে না হবে। খায়রুল বাশার, আমাকে তো আসলে অত মানুষ চেনেও না, কারণ আমি তো, আপনি তো আগেই বলেছেন আমি বরিশালে বসেই কাজ করি। আমার কিন্তু আর্টিস্ট নেওয়ার সিস্টেমটা একটু আলাদা। আমি ধরেন তার হোয়াটসঅ্যাপ নাম্বারটা নিয়ে তাকে একটা আমার কিছু প্রোমো পাঠাইয়ে তারপর বলি, ভাই আমি এই কাজ করেছি, একটা গল্প আছে, আপনাকে নিয়ে কাজটা করতে চাই। তখন হয়তো বা কিছু তো একটা বানাই, নাইলে কেন এরা খুব দ্রুত রাজি হয়ে যাবেন। তো খায়রুল শিডিউল দিচ্ছিল না, ও সময় পাচ্ছিল না, সব কিছু মিলে যখন শিডিউলটা দিল, তখন আমরা মানে এই কাজটা খুবই দীর্ঘমেয়াদী, আমরা প্রচুর রিহার্সাল করেছি। কারণ আমি কিন্তু সাধারণত যে নাটকই বানাই, আমি সেই নাটকের রিহার্সাল ছাড়া আমি মানে রিহার্সালটা কি বরিশালেই হয়েছে? আমার বরিশালেই বসেই করি। ইভেন যখন খায়রুল যেতে পারছিল না রিহার্সালে, তখন ও ভিডিও কলে রিহার্সাল করা, এবং সাদিয়া আয়মান, আমরা এরপরেও 2 দিন আগে যাওয়ার পরে আমরা ওইখানে বসে সবাই মিলে মহড়া, মানে আমি তো থিয়েটার করি, মহড়ার করে রিহার্সাল করে তারপরে আমরা কাজটা শুরু করি। যদিও মানে কাজটায় প্রচুর বাধা ছিল, মানে প্রথম বাধা ছিল আপনার সাদিয়া অসুস্থ হয়ে পড়ে, মানে ও কণ্ঠ দিয়ে কথা বলতে পারতেছে না, খুবই কষ্ট, মানে এত অসুস্থ ছিল। তাই আমি বললাম যে প্লিজ চলো না, মানে তোমার কণ্ঠ যাই হোক, আমার এই কাজটায় তোমারই লাগবে। কারণ আমার একটা সিস্টেম আছে, আমি যখনই কোনো গল্প লিখি তখন একজনকে ভেবে লিখি, সে যে হোক, মানে আমার মনে হয় যে ওই গল্পটা তার জন্য তাকে আমার নিতেই হবে। তো আমি নিলাম, শুরু করলাম, এবং সেই গল্পটা ছিল আমাদের সোহেল ভাইয়ের। তারপরে সেই মানিকগঞ্জ থেকে আপনার সেই নৃত্য শেখানোর জন্য সেই লোক নিয়ে আসা, টানা 4 দিন কাজ করা। সবচেয়ে অবাক করা কাণ্ড হয়েছে খায়রুল বাশার মানে কেন পুরস্কারটা পাবে না। আমি আপনাকে মানে এই প্রশ্ন করবো যে উনি পুরস্কার কেন পাবে না। একটা মানুষ ধরেন টানা 7 দিন ধরে কারো ফোন রিসিভ করে নেয়, একটা মানুষ, আমি আমার যতদূর মনে হয় 4র্থ দিন আমি যখন দেখলাম ওর মা ফোন দিছে, আমি ওর মার ফোনটা বললাম ফোনটা ধরো। তখন খায়রুল বললো যে দাদা ফোনটা ধরবো না, তুমি দেখো, তুমি হিস্ট্রিটা দেখো। তখন আমি দেখলাম যে 5-6 দিন ধরে টানা ফোন দিচ্ছিল ওর মা, কিন্তু সে ফোনটা ধরতেছিল না। ওই ক্যারেক্টারটা এরকম হয়ে গেছে। তার ড্রাইভারের নাম ছিল রানা, তা আমাকে তাকে ডাকতেছে, এই রানা ভাই, কিরে এরকম ডাকছো কেন? তখন সাদিয়া আমার বললো যে দাদা সে ক্যারেক্টার থেকে বেরোচ্ছে না। এবং গল্পটা করতে গিয়ে আমরা যে পরিমাণে বাধার সম্মুখীন হয়েছি, কিন্তু দিন শেষে বরিশালের মানুষ যে সাপোর্ট দিয়েছে, কারণ আমরা এমন জায়গায় শুটিং করেছি যেটা ধরেন
কল্পনাও করা যায় না। যেমন ধরেন একটা সবজির পাইকারি বাজার, একটা কলোনি, বা ওইখানে আরও কিছু ক্যারেক্টার ছিল, সাদ্দাম মাল, আরিফ, ওরা খুবই জনপ্রিয় বিশেষ করে বরিশালে। তো সব কিছু মিলে একটা অসাধারণ ব্যাপার ছিল। তারপরে মানে এই যে ঘটনা শেষ তা না, কিন্তু এরপরে ঘটনা হলো প্রজেক্টটা আমরা এনটিভিতে দিলাম, এনটিভিতে সব ফাইনাল করলো, হঠাৎ করে বললো এটা চালাবে না। কেন চালাবে না? এটা মেয়েদের মতো, এটা একটা ট্রান্সজেন্ডার একটা ব্যাপার। আমি তখন বুঝাইলাম যে আসলে বিষয়টা তো এরকম না, এই গল্পটাই বাংলাদেশের ইতিহাস হয়েছে কিনা আমি জানি না। কারণ আপনি দেখেন প্রত্যেকের একটা ভাষা আছে। আপনি যেমন উপস্থাপক, আপনি চেষ্টা করবেন শুদ্ধ করে সুন্দর করে কথা বলা। একজন আবৃত্তিকার যদি হয়, তার একটা ভাষা আছে, সে দেখবেন যে সে কণ্ঠ ভারী করে, সে শুদ্ধ অভিনয়ের একটা প্যাটার্ন আছে, প্রত্যেকের একটা প্যাটার্ন আছে। সুতরাং নৃত্যশিল্পীর একটা প্যাটার্ন থাকতে পারে, সে যখন কথা বলবে তার একটা হাতটা জাগবে, একটু মুদ্রা দেবে, এটাই স্বাভাবিক। কিন্তু আমরা এটাকে ছোট করে দেখি। আমরা যতই বলি না কেন, ছেলে মেয়ে সমান অধিকার, দিন শেষে আমরা এই পুরুষ শাসিত সমাজে আমরা মেয়েদেরকে একটু নিজভাবেই দেখি। নাইলে কেন এই প্রজেক্টটা ওই সময় চললো না? যাই হোক, এরপরে প্রজেক্টটা চললো সব কিছু মিলে। কিন্তু দেখেন এত কষ্ট, এত পরিশ্রম, এত ত্যাগ তিতিক্ষা, এত কষ্ট, মানে চাওয়া পাওয়া, মানে অনেক কিছুর হিসাব ছিল। এবং প্রজেক্টটা অনির হচ্ছে না, 1 বছর হয়ে গেছে, মানে হচ্ছে না। কিন্তু দেখেন শেষটা আমি অলরেডি পুরস্কার পেলাম, খায়রুল পুরস্কার পেল, সাদিয়া আয়মান আপনার নমিনেশন তো পেয়েছে। একটা প্রজেক্টে 3টা সমালোচক মানে নমিনেশন পাওয়া এবং 2টা পুরস্কার পাওয়া। আচ্ছা, আমি শুনেছি সাদিয়া আয়মান আপনাকে বলেছে একদম আগের দিনে যে আমি যদি নাও পাই তবুও আপনি পেলে সে বেশি খুশি হবে, মানে সাদিয়া আয়মান নিজের কথা বলেছে। এটা কি সত্যি? আপনি মানে কি বলবো, মেয়েটা আগের রাতে আমাকে ফোন দিয়ে যখন ও বলতেছিল যে দাদা, মানে আমি পাই না পাই ডাজন্ট ম্যাটার, আমার কোনো প্রবলেম নেই, কিন্তু আমি চাই তুমি এটা পাও। এবং মানে পাওয়ার পরের যে ঘটনাটা, সেটা মানে আমার চোখে জল চলে আসে। কারণ ও বাইরে এসে ও প্রচণ্ড কান্নাকাটি করে আমাকে জড়াই দিয়ে বলছে, দাদা আমার সে খুশি বোধহয় কেউ হয় নাই। মেয়েটা আগের রাতে নামাজ পড়ে শুধু আমার জন্যই দোয়া করছে। মানে এটা ওর পক্ষেই সম্ভব হয়েছে কি, আমাকে কেউ চেনে না জানে না, ইন্ডাস্ট্রিতে আমার যে খুব মানুষ চেনে জানে তা না, 2-1 জন মানুষই চেনে জানে। আর ও হয়তো বা আমার বরিশালের মেয়ে, আমাকে একটু বেশিই ভালোবাসে। নাইলে এটা কি হয় বলেন তো, যে নিজের পুরস্কারের জন্য সে আল্লাহর কাছে বলে না, সে বারবার শুধু আমার পুরস্কারের কথাই বলছে, যে দাদা যেন পায়, দাদা যেন পায়। তার আগের রাত্রে পাওয়ার পরে, এরপরে, মানে এটা একটা অন্যরকম অনুভূতি। মানে এটা অনেক ভাগ্য করে ওর মতো একটা বোন, শুভাকাঙ্ক্ষী, ভালোবাসার মানুষ পেয়েছি। মানে প্রফেশনাল সম্পর্কের বাইরেও আসলে কাজ করতে গিয়ে কিছু সুন্দর সম্পর্ক তৈরি হয়। তো সেদিক দিয়ে বলবো যে দুজনই ব্লেসড যে তার মতো বোন পেয়েছেন আর সাদিয়া আপনার মতো ভাই পেয়েছে। না, ও তো অনেক বড় মনের মানুষ, আপনি ধারণার বাইরে বড় মনের মানুষ। হ্যাঁ, আমি চিনি পার্সোনালি, সে খুবই মিশুক এবং খুব সুন্দরভাবে মানুষের সাথে মিশতে পারে। আবার এটাও হইতে পারে যে যেহেতু ও আর আমি একই শহরে একই জায়গার, এই আলাদা একটা টান আছে, ভালোবাসতে পারে। এবং ও অসাধারণ মানুষ, অসাধারণ মানুষ নিঃসন্দেহে। আচ্ছা, আমরা একটা সেগমেন্টে চলে যাচ্ছি এবারে। এখানে একটা জার রাখা আছে, জারের মধ্যে আপনার জন্য কিছু প্রশ্ন আছে। আপনাকে যেটা করতে হবে, একটি করে প্রশ্ন তুলতে হবে, মানে একটি করে আপনি পেপার উঠাবেন, পেপারটা আমাকে পাস করে দিবেন। তো আমি প্রশ্নটা আপনাকে জানাবো, আপনাকে উত্তর দিতে হবে, স্কিপ করা যাবে না। ঠিক আছে। প্রথমটা কঠিন। আপনার নাটকে বাইরের প্রযোজক নেন না, ঋণ নিয়ে কাজ করেন, নিজেই ঋণ শোধ করেন, কেন? এই প্রশ্নটা পেলেন কোথায়? এটাই তো আমার আশ্চর্য লাগলো। সত্যিকার অর্থে কি, আমি তো প্রথমেই বলেছি আমাকে আসলে অত মানুষ চেনে না, আমাকে অত মানুষ যে বিশ্বাস করে তাও না। কারণ কি, একটা চেনে না জানে না একটা মানুষকে কেন তারা প্রযোজনা, মানে তারা টাকা দিবে বা কেন আমার পিছনে ইনভেস্ট করবে। এই কারণে আর আমি আসলে আমার নিজেকে বলেন, আমি নাটককে অনেক ভালোবাসি। মানে আপনি ধারণা করতে পারবেন না, মানে এইগুলো আপনি সচরাচর শুনবেন কিন্তু বাস্তবে কম দেখবেন। আপনারা যদি বাস্তবে দেখেন তাহলে আমারে দেখতে হবে। কারণ আমি আমার ওয়াইফের গয়নাগাটি যা কিছু আছে, আমার ওয়াইফের, আমি আজকে যা কিছু, আমি ওরে ধন্যবাদ জানাইছি, কারণ আমি আজকে যা কিছু সব ক্রেডিট আমার ওয়াইফের। ওর যত কিছু সব বিক্রি করে আমাকে এই নাটকের পিছনে ইনভেস্ট করেছেন। এখন লোন নিয়ে চালাচ্ছি, সব কিছু মিলে আমি আসলে কিছু কর্ম রেখে যেতে চাই সিরিয়াসলি।
এবং যদি কেউ বাইরের কেউ প্রডিউস করতে চায় আমি অবশ্যই নেব, কিন্তু আমার তো কেউ চেনেও না, আমিও কাউরে চিনি না, আমি তো থাকি সেই বরিশালে গ্রামে, এই জন্যই আপনি আর কি। নিঃসন্দেহে ভালো মানুষ। তাছাড়া আপনি একজন আর্টিস্টের কথা বললেন যে আপনাকে এতটা সাপোর্ট দিয়েছে, আপনি আপনার সহধর্মিনীর কথা বলছেন যিনি নিজের গহনা বিক্রি করে দিয়েছে, সো ভালোবাসা থেকেই হয়তো এই ঘটনাগুলো ঘটে, তাই না? না, নাটক তো মানে আমি বললাম তো, আমি আর নাটক মুদ্রার এপিট ওপিট, কারণ আমি ছোটবেলা থেকে থিয়েটার করি, আমার খুব ইচ্ছা কিছু রেখে যাওয়ার। এবং আমি একটা কথা বলতে চাই আপনাদেরকে যে আমি সবসময় ভাবি যে আমি আপনার জীবন থেকে যে 40 মিনিট 45 মিনিট বা 60 মিনিট নিয়েছি, বিনিময়ে কিছু দিলাম কিনা। যদিও দেখবেন যে ইদানিং অনেক মানুষ, জ্ঞানীগুণী মানুষরা বলে যে আপনি যদি শিখতে চান তাহলে স্কুলে যান, কেন নাটক। কিন্তু দেখেন এটার পুরো বিপক্ষে আমি। আপনি ধরেন আপনি সিলেটের একটা বিষয় আপনি বইতে দেখলেন, যে পড়লেন যে সিলেটে চা বাগান আছে, কিন্তু এটা যদি আমি ভিজুয়ালাইজেশনের মাধ্যমে আপনাকে দেখাইতে পারি তাহলে কিন্তু আপনি এটা মুখস্থ বলেন, এটা আরো দুর্দান্তভাবে জানবেন। আমরা সেকেন্ড কোশ্চেনে চলে যাই। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। থ্যাংক ইউ। ওকে, তামিল মালায়ালাম চলচ্চিত্রের মতো একদিন ঢাকার বাইরেও ইন্ডাস্ট্রি গড়ে উঠবে, বরিশালকে ঘিরে আপনার সেই স্বপ্ন পূরণ হবে বলে মনে হয়? আমি সিরিয়াসলি অবাক, আপনি এগুলো সব আমার কথা, সেই কথাগুলো আপনি কীভাবে জানলেন জানি না, কিন্তু সিরিয়াসলি আমি একটা কথা বলি, সেটা হচ্ছে ঢাকা শহর এখন সংস্কৃতি চর্চার শহর না, এটা আমি মনে করি অনেক দিন আগে থেকেই। ইন্ডাস্ট্রি কেন আপনার মানে ফিল্ম মানে এফডিসি বা নাটক ইন্ডাস্ট্রি কেন ঢাকায় থাকবে? এটা সংস্কৃতি চর্চার একটা আরামসে করবো, সেটা আমার কেন সিলেটে না, পাহাড়ে না, কেন আপনার সাজেকে না, বা কেন কক্সবাজার না? আমি মানে মানে সেই ধরেন যখন থেকে নাটক বানানো শুরু করেছি তখন থেকে একটা স্বপ্ন দেখতেছিলাম যে আমি মালায়ালাম যদি করতে পারে, কলকাতা যদি করতে পারে, ভারতে যদি বিভিন্ন জায়গায় করতে পারে, আমি কেন পারবো না, আমরা কেন পারবো না? আপনি দেখেন বরিশাল অসম্ভব সুন্দর একটা শহর, আমি যেমন বরিশালটাকে মানে দক্ষিণের একটা ইন্ডাস্ট্রি বানাইতে চাই। এবং দেখেন আমি কিন্তু অলরেডি সাকসেসের পথে। কিভাবে? গত 1 বছরে বরিশালে যে পরিমাণ শুটিং হয়েছে, এগুলো সব ক্রেডিট কিন্তু আমার, কারণ ওরা সাহস পাচ্ছে, ওরা সবকিছু মিলিয়ে করতেছে। কাউকে না কাউকে তো শুরু করতে হবে, তাই না? সেটা তো ইন্সপিরেশন হিসেবে কাজ করে। এবং আপনি দেখেন ঢাকায় আপনি সেই দিন শেষে উত্তরার গল্প, সেই চারদেয়ারের গল্প, এই গল্প আর কতদিন আপনি কাটাইবেন? আপনি কেন নাটক মানুষ এখন দেখতে চায় না? কেন নাটককে মানুষ মানে একই রকম বলতেছে? আপনি যদি ভিজুয়ালাইজেশন বা গল্পর একটু যদি ভেরিয়েশন না আনতে পারেন, সেই একই পর্দা, একই জানলা, একই দরজা দিয়ে আর কতদিন চালাবেন? তো এইটা আমি শুরু করছি, তো শুরুটা এবং দেখি, তবে আমি যে স্বপ্ন দেখি আমার সৃষ্টিকর্তা খুব সাহায্য করেন। আমি বোধহয় পৃথিবীর সবচেয়ে মানে সৃষ্টিকর্তা প্রিয় পাত্র, কারণ আমি এই জীবনে যা যা ভাবছি, যা যা স্বপ্ন দেখছি সব পূরণ হয়েছে। এবং আমি বিশ্বাস করি একদিন মানে বরিশাল বা দক্ষিণাঞ্চল মানে খুলনা এইসব নিয়ে একটা দক্ষিণের একটা ইন্ডাস্ট্রি মানে হবে, এটা আমি নিশ্চিত। আপনার স্বপ্ন পূর্ণতা পাক। তো দেখি আমাদের টিম এবার আপনাকে নিয়ে কি প্রশ্ন রেখেছে। তবে প্রশ্নগুলো কিন্তু দুর্দান্ত, এগুলো সবই আমার মনের কথা। এটা আমাদের টিমের ক্রেডিট। হ্যাঁ, ফুল ক্রেডিট তাদের। ছোটবেলায় স্বপ্ন দেখতেন ভিসিআর এর দোকানে কাজ নেবেন, কেন? আমি যদিও যখন মানুষ সাকসেস হয় তখন অনেক কথা বানাই বলে, আমি আসলে নাটকের ক্ষেত্রে মিথ্যা বলি না কখনোই, কারণ নাটক আমি আগেই বলছি আমার জীবন। আমি সিনেমা দেখতে খুব পছন্দ করি, মানে এত সিনেমা দেখছি আমি, যা আমি আপনাকে বলে বোঝাতে পারবো না। সিনেমা সবাই দেখে, কিন্তু আমি একটু বেশিই দেখি। আমি যেমন ধরেন আজকে আমি যে আসছি বরিশাল থেকে বাসে, আমি কিন্তু বাসে বেশি একটা সিনেমা দেখতে আসছি, কারণ সিনেমাই আমার জীবন। কি সিনেমা দেখেছেন? আজকে একটা মানে তামিল একটা সিনেমাটার নামটা আমার মনে নেই, কারণ আমি নাম মনে রাখতে পারি না, ধানুষ আছে এরকম মিলিয়ে সিনেমাটা। তো দেখতে দেখতে আসছি। তো আমার জীবনের আমার গ্রামের বাড়ি বেতাগী, আমি বেতাগী থেকে লঞ্চে আসতাম, সিনেমা দেখতে দেখতে বরিশাল, আবার লঞ্চে যাইতাম, মানে এবং আমি সিনেমা দেখবই, সে যে সিনেমা হোক। তা আমার স্বপ্নই ছিল যে আমি একটা ভিসিআর দোকানে আমার চাকরি হবে, তাইলে তো আমি প্রচুর সিনেমা দেখতে পারবো, আমার কোনো মানে কখনোই আমার আর কেউ বাধা দেবে না। এরকম কিন্তু হয়েছে, ধরেন আমাকে আমার দাদি, আমার বাবা মারা যাওয়ার পর আমি তো গ্রামে 8 বছর ছিলাম, আমার দাদি আমাকে নিশাচর বলতো। রাত 3টা-4টার সময় আমরা ওই ভিসিআর দেখে 2 টাকা সিনেমা ছিল ওই আমলে, এটা 95-96 সালের কথা। তখন আমরা ওই 2 টাকা সিনেমা দেখে রাত 2টা-3টার সময় আমি আসতাম। তারপর যখন হাঁটতাম তখন মনে হচ্ছে পিছনে কে যেন হাঁটতেছে, কিন্তু পিছনে ফিরে দেখতাম হাঁটে না কেউ। তা আমার মানে এইরকম একটা অবস্থা। এরপরে
দেখেন আমি যে আপনাকে বললাম একটু আগে যে সৃষ্টিকর্তা পৃথিবীতে মানে আমারই সবচেয়ে ভালোবাসে, এর বড় প্রমাণ হয়েছে আমি বরিশালে আইসা আমি প্রথম ব্যবসাটাই শুরু করি ডিশের ব্যবসা। তার মানে কি আমি যা চালাচ্ছি তাই কিন্তু আপনার সারা বরিশালে মানুষ দেখতো, আমাদের নিজস্ব চ্যানেল ছিল সব কিছু মিলে, এবং সারাদিন ওই সিনেমা আমি কিন্তু এখন একটা চাকরি করি, আমাদের একটা কোম্পানি আছে ইউরিটেল বিডি অনলাইন লিমিটেড, যদি ওই এমডি স্যার ওনারেও ধন্যবাদ, কারণ উনি আমাকে অনেক সুযোগ করে দিচ্ছেন এই মানে। কিন্তু ওইখানে বসে আমি এরকম আমার কম্পিউটার আমি হ্যাঁ বলো ওদিকে সিনেমা কিন্তু আমি দেখতেছি হ্যাঁ প্রতিদিন। আমি যার যেটা নেশা থাকে আমার নেশাই একটা, এটা পজিটিভ ভাবে একটা নেশা এবং সেখানে আপনি পূর্ণতা দিচ্ছেন, যেটা খুব ভালো একটা দিক। একটা ছোট্ট বিরতির সময় হয়ে গেছে, ব্রেক থেকে ঘুরে এসে আরো গল্প হবে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন মেরিল মিল্কস অফ বার নিবেদিত ক্যাফে লাইভ। ছোট্ট একটি ব্রেকের সময় হয়ে গেছে, ব্রেক থেকে ফিরছি, সাথেই থাকুন। মেরিল মিল্কস অফ বার এর মিল্ক লোশন প্রতিবার গোসলের পর আমার ত্বক রাখে নরম ও মসৃণ। মেরিল মিল্কস অফ বার। ব্রেকের পর সবাইকে ওয়েলকাম করছি আরও একবার। আপনারা দেখছেন মেরিল মিল্কস অফ বার নিবেদিত ক্যাফে লাইভ। রুহানি সালসাবিল লাবণ্য আপনাদের সাথে আছি, আর আজকে আমাদের সঙ্গে আছেন চিত্রনাট্যকার ও নির্মাতা সুব্রত সঞ্জীব। ওয়েলকাম ব্যাক। এখন আমরা আরও একটি সেগমেন্টে চলে যাচ্ছি। সেই সেগমেন্টটি হচ্ছে 10-এ বস। ছোট ছোট প্রশ্ন, একদম এক কথায় উত্তর, ছোট ছোট উত্তর। তবে যেটা করতে হবে, এই যে একটা রুবিক্স কিউব দেখা যাচ্ছে, সেটা সলভ করতে করতে উত্তর দিতে হবে। এটা হ্যাঁ, আপনি যদি সলভ করতে পারেন 10-এ বস না হয়ে 10-এ 10 হয়ে যাবেন, তখন আপনাকে আমি একটা বড়সড় পুরস্কার দেব। আমি শিওর এই জায়গায় আমি সাকসেস হব না, কখনো করি নাই, চেষ্টা করব। আচ্ছা, শুরু করছি। এটাই কি আপনার পাওয়া প্রথম মেরিল প্রথম আলো পুরস্কার? হ্যাঁ, এটাই প্রথম। মেরিল প্রথম আলো পুরস্কারের এবারের আয়োজন কততম ছিল? এটা আমি সঠিক বলতে পারবো না। আমি বলে দিই 26তম। আচ্ছা, এবার মেরিল প্রথম আলো পুরস্কারে সেরা নাট্য অভিনেত্রী পুরস্কার কে পেয়েছে? তাসনিয়া ফারিন, সমালোচক। সমালোচক বিভাগে সেরা নাট্যকার হিসেবে মেরিল প্রথম আলো পুরস্কার পেয়েছেন। বলুন তো, পরিচালক হিসেবে এবার কে পুরস্কার পেয়েছে? আমার যতদূর মনে হয় জাহিদ প্রীতম। মনোনয়ন পেয়ে ভেবেছিলেন যে পুরস্কারটি আপনি পাবেন? হ্যাঁ, একদম কনফিডেন্স ছিল একেবারে। বাহ, এরকম উত্তর আমি প্রথম পেলাম। এক কথায় এবারের মেরিল প্রথম আলো পুরস্কারের আয়োজন কেমন লেগেছে? দুর্দান্ত লেগেছে, দুর্দান্ত। আমার মনে হয়েছে এই পুরো অনুষ্ঠানটাই আমার ছিল। বাহ। আচ্ছা, পুরস্কার পাওয়ার পর আপনার পাশে বসা ছেলের অনুভূতি কেমন ছিল? দুর্দান্ত অনুভূতি ছিল, সে তো পুরো পাগল হয়ে গেছিল ওইটাই, ওই অতটুকু সময় আর কি। দারুণ একটা মুহূর্ত ছিল, দারুণ একটা মুহূর্ত ছিল। কোন ধরনের গল্প নিয়ে কাজ করতে বেশি ভালো লাগে? আমার জীবনমুখী, মানুষের যে জীবনমুখী কাজগুলো আমার সবচেয়ে টানে এবং এটাই করে যাব। আচ্ছা, প্রায় 50টির কাছাকাছি আপনি নাটক নির্মাণ করেছেন এবং সবগুলোই বরিশালে কাজ করেছেন। তো আগামীতেও কি আপনার নির্মাণ বরিশাল কেন্দ্রিকই থাকবে? হ্যাঁ। বের হবেন না আপনি বরিশাল? বের হতে চাই না। ওকে। ছোটবেলায় কি হতে চেয়েছিলেন? ডাক্তার। আচ্ছা, তারপর সিনেমার পোকা মাথায় ঢুকেছে এবং সেই সুন্দর পোকাটা নাড়া দিয়েছে এবং আপনি আপনার সাফল্যে এগিয়ে যাচ্ছেন। তখন আমি ডিরেক্টর হইতে চাইনি, আমি চেয়েছিলাম অভিনেতা হইতে। কিন্তু সেই একটা গল্প আছে। হ্যাঁ, অভিনেতা হইতে চেয়েছিলাম, কিন্তু দেখলাম যে সৃষ্টির একটা অন্যরকম অনুভূতি, আনন্দ, অন্যরকম একটা আনন্দ, ওইখানেই ডুবে গেছি। বাহ, আপনার সাথে কথা বলে খুব ভালো লাগলো এবং এই যে আপনার স্বপ্ন, সেই স্বপ্ন পূর্ণতা পাক তেমনটাই প্রত্যাশা থাকবে এবং এটা আসলে অনেকের জন্য ইন্সপিরেশন আমি বলবো। তো থ্যাংক ইউ সো মাচ, খুব ভালো থাকবেন, আগামীর জন্য অনেক শুভকামনা। আজকে সময়টা শেষ হয়ে গেছে, বিদায় নিয়ে নিচ্ছি। আপনাদেরকে ধন্যবাদ, প্রথম আলোর যত দর্শক আছে তাদেরকে ধন্যবাদ, নাটকের দর্শকদের ধন্যবাদ, এবং অবশ্যই বলবো বাংলা নাটকের সাথে থাকেন, বাংলা নাটক দেখেন, কারণ যে দেশ সংস্কৃতি যত আগানো সেই দেশ তত উন্নত। থ্যাংক ইউ। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের মেরিল মিল্কস অফ বার নিবেদিত ক্যাফে লাইভ। আশা করছি আপনাদের ভালো লেগেছে। আজকের মতো আমি রুহানি সালসাবিল লাবণ্য বিদায় নিয়ে নিচ্ছি। সবাই খুব ভালো থাকুন। ক্যাফে লাইভে আবারও দেখা হবে।